রসায়নের বিশাল জগতে জানেন তো এমন একটা কনসেপ্ট আছে যা সবকিছুকে যেন এক সুতোয় গেঁথে ফেলে আর সেটার নাম হলো মোল। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই মৌলের রহস্যটা খুব সহজ করে বুঝে ফেলি। আচ্ছা, একবার ভাবুন তো, পরমাণু এগুলো তো এতই ছোট যে খালি চোখে দেখার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে বিজ্ঞানীরা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন পরমাণু গণনা করেনটা কিভাবে? ঠিক এই প্রশ্নটার উত্তরই কিন্তু লুকিয়ে আছে মোলের মধ্যে। ব্যাপারটা জানেন অনেকটা আমাদের ডজন হিসাব করার মতো। আমরা যেমন বলি 1 ডজন মানে 12টা জিনিস, রসায়নবিদরাও ঠিক সেভাবেই 1 মোল বলতে একটা নির্দিষ্ট সংখ্যা বোঝেন। কিন্তু সংখ্যাটা শুনলে অবাক হয়ে যাবেন। সেটা হলো 6.022 এর পরে আরও 23টা শূন্য, মানে 6.022 × 10⁻23। ভাবা যায় কি বিশাল একটা সংখ্যা। এই সংখ্যাটারই একটা সুন্দর নাম আছে, অ্যাভোগাড্রো সংখ্যা। তো মোল হলো গিয়ে এই বিরাট সংখ্যার একটা সহজ ছোট্ট ডাকনাম। তাহলে সওয়াল হলো, এই মোল ঠিক কিভাবে কাজ করে? আচ্ছা, মোলকে না একটা ব্রিজের মতো ভাবতে পারেন। একদিকে পরমাণুর সেই অদৃশ্য জগৎ, আর অন্যদিকে আমাদের চেনা জানা মাপজোখের জগৎ, মানে গ্রাম, লিটার, এইসব। মোল ঠিক এই দুটো জগতের মধ্যে একটা সংযোগ তৈরি করে। চলুন তো এই ব্রিজটা পার হয়ে দেখি কি মজার গণনা করা যায়। চলুন সরাসরি একটা সমস্যা দিয়েই শুরু করি। ধরুন আমাদের হাতে 20 গ্রাম ক্যালসিয়াম আছে। এখন প্রশ্ন হল, এই 20 গ্রামের মধ্যে ঠিক কতগুলো ক্যালসিয়াম পরমাণু বসে আছে? যে কোনো সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায় কি বলুন তো? প্রথমে যা যা জানি সেগুলোকে গুছিয়ে নেওয়া। তো আমাদের হাতে কি তথ্য আছে? 1. ক্যালসিয়ামের ভর হল 20 গ্রাম, আর আমরা আগে থেকেই জানি যে ক্যালসিয়ামের মোলার ভর হল 40 গ্রাম। আমাদের খুঁজে বের করতে হবে পরমাণুর সংখ্যাটা। আর এইখানেই লুকিয়ে আছে আসল জাদুটা। দেখুন, 1 মোল ক্যালসিয়াম মানেই হলো তার মোলার ভর, অর্থাৎ 40 গ্রাম ক্যালসিয়াম। আর এই 40 গ্রামের মধ্যেই থাকে সেই বিশাল অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.022 × 10⁻23। অতগুলো পরমাণু। এই সম্পর্কটাই কিন্তু আমাদের সমাধানের চাবিকাঠি। হিসাবটা কিন্তু একদম সোজা, মাত্র 2টো স্টেপ। প্রথম কাজ হলো 20 গ্রাম ক্যালসিয়ামে কত মোল আছে সেটা বের করা। কিভাবে? খুব সহজ, শুধু 20কে এর মোলার ভর মানে 40 দিয়ে ভাগ করে দেব, ব্যাস মোল সংখ্যা বেরিয়ে গেল। আর দ্বিতীয় ধাপে ওই যে মোল সংখ্যাটা পেলাম সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিলেই আমরা সরাসরি পরমাণুর সংখ্যা পেয়ে যাব। আর এই যে চলে এলো আমাদের উত্তর, 3.011 × 10⁻23। এতগুলো ক্যালসিয়াম পরমাণু! দেখলেন তো মোলের আসল ক্ষমতাটা? আমরা কিন্তু গ্রাম থেকে মাপতে শুরু করে সোজা পৌঁছে গেলাম পরমাণু সংখ্যায়। আচ্ছা, তাহলে তো কনসেপ্টটা পরিষ্কার। চলুন এই একই বুদ্ধি খাটিয়ে আর একটা সমস্যা সমাধান করে ফেলি। এবার আমাদের কাছে আছে 3.6 গ্রাম জল, মানে H2O। এখন বলতে হবে এর মধ্যে জলের অণু ঠিক কটা আছে। দেখুন নিয়ম কিন্তু একদম একই, ঠিক আগের মতোই। জলের ক্ষেত্রে মানে H2O এর 1 মোলের ভর হলো 18 গ্রাম, আর তার মানে হলো এই 18 গ্রাম জলের মধ্যেই আছে সেই ম্যাজিক নাম্বারটা 6.022 × 10⁻23। অতগুলো অণু। তো ঠিক আগের মতো করে হিসাবটা করলে উত্তরটা দাঁড়াচ্ছে 1.2044 × 10⁻23। এতগুলো জলের অণু। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পদ্ধতি কিন্তু হুবহু এক, শুধু পদার্থটা বদলে যাচ্ছে আর তার সাথে মোলার ভরটা বদলে যাচ্ছে, ব্যাস এইটুকুই। আচ্ছা, মোল কি শুধু কঠিন বা তরল পদার্থের অণুপরমাণু গোনার কাজেই লাগে? একদমই না, এর ক্ষমতা আরও অনেক বেশি। চলুন এবার দেখি এই একই মোল কনসেপ্ট ব্যবহার করে গ্যাসের বিশাল জগৎ, মানে তার আয়তন কিভাবে মেপে ফেলা যায়। গ্যাসের ক্ষেত্রে জানেন তো একটা দারুণ মজার নিয়ম আছে। দেখুন গ্যাসের আয়তন তো চাপ আর তাপমাত্রার উপর নির্ভর করে, তাই না? তাই বিজ্ঞানীরা একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন ঠিক করে নিয়েছেন, যেটাকে বলা হয় প্রমাণ চাপ ও উষ্ণতা, বা সংক্ষেপে এসটিপি। আর মজার ব্যাপার হলো এই এসটিপিতে যে কোনো আদর্শ গ্যাসের 1 মোলের আয়তন সবসময় ফিক্সড, আর সেটা হলো 22.4 লিটার। সব গ্যাসের জন্য একই। তাহলে চলুন এটা দিয়েও একটা সমস্যা সমাধান করা যাক। প্রশ্নটা হলো, প্রমাণ চাপ ও উষ্ণতায় মানে এসটিপিতে 48 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন ঠিক কত হবে? আবারও চলুন তথ্যগুলো এক জায়গায় সাজিয়ে নিই। আমাদের কাছে আছে 48 গ্রাম অক্সিজেন, আর আমরা জানি অক্সিজেন মানে O2, তাই এর মোলার ভর হল 32 গ্রাম। আমাদের বের করতে হবে এসটিপিতে এর আয়তনটা কত। সমাধানের রাস্তাটাও কিন্তু সেই আগের মতোই 2টো ধাপে। প্রথম কাজটা কি?
ঠিক ধরেছেন, 48 গ্রাম অক্সিজেনে কত মোল আছে সেটা বের করা। তারপর যা মোল সংখ্যা বেরোবে তাকে সোজা 22.4 লিটার দিয়ে গুণ করে দেব, আর তাতেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আয়তন পেয়ে যাব। কি সহজ, তাই না? আর হিসাবটা কষলেই উত্তরটা বেরিয়ে আসছে 33.6 লিটার। ভাবা যায়, মোলের কনসেপ্টটা দিয়ে আমরা শুধু অণুপরমাণুর সংখ্যাই নয়, এবার গ্যাসের আয়তনও কত সহজে বের করে ফেললাম। কিন্তু মোলের কেরামতি কি এখানেই শেষ? না, একদমই না। চলুন এবার এর শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ দেখে নেওয়া যাক। সেটা হলো দ্রবণের শক্তি, মানে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব মাপা। দেখুন, কোনো দ্রবণের গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন অনেকভাবেই বলা যায়, যেমন প্রতি লিটারে কত গ্রাম মেশানো আছে ইত্যাদি। কিন্তু রসায়নবিদদের কাছে সবচেয়ে কাজের একক হল মোলারিটি। আর এই মোলারিটি মানে হল প্রতি লিটার দ্রবণে কত মোল পদার্থ মেশানো আছে। দেখলেন তো, এখানেও সেই মোল চলে এলো। তাহলে আজকের জন্য আমাদের শেষ সমস্যা। ধরুন 1 লিটার দ্রবণে 90 গ্রাম গ্লুকোজ মেশানো আছে। এখন প্রশ্ন হল, মোল প্রতি লিটার এককে মানে মোলারিটিতে এই দ্রবণটার শক্তিমাত্রা কত? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন সমাধানটা কিভাবে করতে হবে। রাস্তাটা কিন্তু সেই একই। প্রথম কাজ 90 গ্রাম গ্লুকোজকে মোলে কনভার্ট করা। এর জন্য আমাদের গ্লুকোজের মোলার ভরটা জানতে হবে, যা হল 180 গ্রাম। মোল সংখ্যা বেরিয়ে গেলে তাকে দ্রবণের আয়তন, মানে এক্ষেত্রে 1 লিটার দিয়ে ভাগ করে দিলেই মোলারিটি বেরিয়ে আসবে। আর উত্তরটা হল 0.5 মোল প্রতি লিটার। রসায়নের ভাষায় যাকে আমরা বলি 0.5 মোলার দ্রবণ। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম, চলুন তো এক ঝলকে দেখে নিই। এক কথায় বলতে গেলে, মোল হল সেই জাদুকরী সেতু যা আমাদের মাপজোখের জগৎ, মানে গ্রাম বা লিটারের সাথে পরমাণু আর অণুর সেই অদেখা জগতের একটা দারুণ সংযোগ তৈরি করে দেয়। এর সাহায্যে আমরা ভর থেকে করার সংখ্যায় যেতে পারি গ্যাসের আয়তন মাপতে, আবার দ্রবণের গাঢ়ত্বও বের করতে পারি। মানে একটাই চাবি দিয়ে অনেকগুলো তালা খোলা যায়। আচ্ছা, এই আলোচনাটা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। আমরা যে প্রতিদিন 1 গ্লাস জল খাই, কখনো কি ভেবেছি ওই 1 গ্লাস জলের মধ্যে ঠিক কতগুলো জলের অণু আছে? আজকের আলোচনার পর কিন্তু সেই জ্ঞানটা আমাদের সবার কাছেই আছে। একটু চেষ্টা করলেই কিন্তু এর উত্তরটা নিজেরাই বের করে ফেলা সম্ভব।